ছাত্রছাত্রীরা, আজকে যেটা আমি আলোচনা করব সলিড স্টেটের পরের অংশটা আলোচনা করব। আজকে যেটা আলোচনা করব সেটা হলো একক কোষের বৈশিষ্ট্যমূলক রাশিসমূহ, যাকে আমরা বলতে পারি সেল প্যারামিটারস অফ ইউনিট সেল। অর্থাৎ একক কোষকে আমরা কোন কোন জিনিস দ্বারা আমরা চিনতে পারবো, বৈশিষ্ট্যমূলক রাশি। তো দেখো, আমি এখানে একটা ইউনিট সেল এঁকে রেখেছি। তো এই ইউনিট সেলকে এই দিকের যে অক্ষটাকে আমি কিন্তু আর একটু বাড়াচ্ছি, এটাকে আমি নাম দিচ্ছি এক্স অক্ষ। আর এই দিকের অক্ষটাকে আমি একটু বাড়াচ্ছি, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এবং এই দিকের অক্ষটাকে আরেকটু আমি বাড়াচ্ছি, সেটা হচ্ছে জেড অক্ষ। তো দেখো, এই এক্স ওয়াই জেড এর মধ্যে আমি দেখো এইখান থেকে এইটাকে একটু আমি এইটা থেকে আমি ফোকাস করার চেষ্টা করো, যে এই দিক থেকে এই দিকে যে দেখো একটা একক কোষের একটা বাহু পাচ্ছ, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা। তো একক কোষের এই বাহুটাকে আমি ধরছি, এর দৈর্ঘ্য হচ্ছে ই। আর এই দিক থেকে এই দিকে দেখো আমি একক কোষের একটা বাহু পাচ্ছি, সেই দৈর্ঘ্যটাকে আমি বলছি বি। আর দেখো, এই দিক থেকে এই দিকে অর্থাৎ জেড অক্ষ বরাবর আমি একটা কিন্তু বাহু পাচ্ছি, এটাকে আমি ধরছি সি। তো এইটা হচ্ছে এই যে এবিসি যেটা ধরলাম, এটাকে আমরা বলবো এজ লেন্থ। এজ লেন্থ, এজ লেন্থ অর্থাৎ কিনারা দৈর্ঘ্য। তো প্রথম যে বৈশিষ্ট্যমূলক রাশি সেটা হচ্ছে এজ লেন্থ বা কিনারা দৈর্ঘ্য। কিনারা দৈর্ঘ্য আমি কি কি পেলাম? কিনারা দৈর্ঘ্য আমি এক্স অক্ষ বরাবর এ ধরলাম, এ হতে পারে। ওয়াই অক্ষ বরাবর আমি বি ধরেছি, আর জেড অক্ষ বরাবর আমি সি ধরেছি। তাহলে এজ লেন্থ আমরা এই সেল প্যারামিটার্সে, অর্থাৎ সেল প্যারামিটার্স যখন আমরা বলবো একক কোষের, তখন একক কোষের এজ লেন্থ বলতে আমরা এ বি সি এটা দিয়ে প্রকাশ করব। যে এজ লেন্থ অর্থাৎ কিনারা দৈর্ঘ্য তিন রকমের, এ বি এবং সি। এবার তোমরা এটা এদিক ওদিক হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। মানে এই একটা এদিকে হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কিনারা দৈর্ঘ্য আমরা বলবো এ বি সি। এটাই হচ্ছে এর এজ লেন্থ। দেখো, এইবার আমরা যেটা করছি, দেখো এই এ এর ঠিক বিপরীত একটা কোণ আমরা কিন্তু এখানে পাচ্ছি। এই বিপরীত কোণটার নাম আমি দিচ্ছি আলফা। আর বি এর এই যে বি এর ঠিক বিপরীত দিকে যে আমি একটা কোণ পাচ্ছি, সেটার নাম দিচ্ছি আমি বিটা। আর সি এর ঠিক বিপরীত দিকে একটা কোণ পাচ্ছি, সেটার নাম দিচ্ছি আমি গামা। অর্থাৎ এখানে আমি যে আলফা বিটা গামা পেলাম, এটাকে আমি বলবো ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। অর্থাৎ ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। এবং ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল আমি কি পেলাম? ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল আমি পেলাম আলফা, বিটা এবং গামা। এই দিকটা যদি এ ধরা হয়, এর উল্টো দিকটাই কিন্তু আলফা হবে। এই দিকটা যদি বি ধরা হয়, বি এর উল্টো দিকটাই কিন্তু বিটা হবে। আর এদিকটা যদি উচ্চতা যদি সি ধরা হয়, সি এর উল্টো দিকটা হবে গামা। অর্থাৎ যে আমরা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল অর্থাৎ আন্তঃপৃষ্ঠ কোণ, সেই আন্তঃপৃষ্ঠ কোণ আমরা তিন ভাগে বলতে পারি, আলফা, বিটা এবং গামা। অর্থাৎ একক কোষের বৈশিষ্ট্য রাশিসমূহ আমরা মূলত দু রকমের পাচ্ছি। একটা হচ্ছে এজ লেন্থ, আর একটা হচ্ছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। এজ লেন্থটাকে আমরা বলবো এ বি এবং সি, এবং ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলকে আমরা বলবো আলফা, বিটা এবং গামা। ক্লিয়ার? এবার দেখো, এবার অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস আমি করাবো, যে এই যে এজ লেন্থ এবং এই যে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, এই এজ লেন্থ এবং ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে আমাদের একক কোষকে 7 রকমভাবে ভাগ করা যায়। দেখো, আগেরটা ছিল কণার অবস্থানের উপর ভিত্তি করে ভাগ করা, যে একক কোষের কণার অবস্থান কোথায় কোথায় আছে। ওই আগের ভিডিওতে বললাম না, যে সরল একক কোষে কণাগুলোর অবস্থান কোথায়? কর্নারে। তারপর পৃষ্ঠকেন্দ্রিক কোষে কণাগুলোর অবস্থান কোথায়? কর্নারের সঙ্গে সঙ্গে 6টা যে ফেস, সেই ফেসে। তারপর করেছিলাম দেহকেন্দ্রিক, তারপর করেছিলাম প্রান্তকেন্দ্রিক। সেখানে কণাগুলোর অবস্থানের উপর ভিত্তি করে আমরা করেছিলাম। এইবার যে আমরা ক্লাসিফিকেশন করবো একক কোষে, সেই ক্লাসিফিকেশন কি হবে? যে যে এজ লেন্থ এবং ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল অর্থাৎ একক কোষের যে বৈশিষ্ট্যমূলক রাশিসমূহ, তার উপর ভিত্তি করে একক কোষকে আমরা কভাগে ভাগ করতে পারি, সেই ক্লাসিফিকেশন আমরা করব। এবং এক্ষেত্রে আমরা একক কোষকে আমরা মূলত 7টি ভাগে ভাগ করতে পারি। তো 7টি ভাগ কি কি? তাহলে আমরা এখানে আমরা করি, চলো। যে তাহলে আমরা
এখানে যেটা আমরা হেডিংটা করছি যে এজ লেন্থ অ্যান্ড ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল এর উপর ভিত্তি করে একক কোষের শ্রেণীবিভাগ। খুব ট্রিকি একটা টার্ম দিয়ে কিন্তু করতে হবে। আমি যেরকম ভাবে বলছি এটা বইতে তোমরা বুঝতে পারবে না, যেরকম ভাবে বলছি ঠিক সেরকম ভাবে তোমরা কিন্তু এগোবে। প্রথমেই তোমরা লিখে ফেলো 7টা অক্ষর সিটম HRT, সিটম HRT, সিটম HRT এটা লিখে ফেললে। এইবার এই দেখো 7টা পেয়ে গেছি, 1 2 3 4 5 6 7। এবার এই যে সি ফর এটাকে করো কিউবিক, টি ফর এটাকে করো টেট্রাগোনাল, ও ফর অর্থরম্বিক, এম ফর মোনোক্লিনিক, এইচ ফর হেক্সাগোনাল, আর ফর রম্বোহেড্রাল, টি ফর ট্রাইক্লিনিক। ক্লিয়ার? তাহলে দেখো এই কিউবিক সিটম HRT আমরা কিন্তু পুরোপুরি বসে দিতে পারলাম। কিউবিক টেট্রাগোনাল, ও ফর অর্থরম্বিক, এম ফর মোনোক্লিনিক, এইচ ফর হেক্সাগোনাল, আর ফর রম্বোহেড্রাল, টি ফর ট্রাইক্লিনিক। এইবার আমরা দেখো এই কিউবিকের ক্ষেত্রে A is equal to B is equal to C is equal to 90 ডিগ্রি। অর্থাৎ কিউবিকের ক্ষেত্রে আমরা দেখতে A B C 90 ডিগ্রি না, A is equal to B is equal to C, এটা হচ্ছে কিউবিকের ক্ষেত্রে। কিউবিকের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই যে কিনারা দৈর্ঘ্যটা সেটা কিন্তু সমান হবে, সেটা হচ্ছে ABC। আর এক্ষেত্রে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল কি হবে? আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কিউবিকের বৈশিষ্ট্য কি? A ইজ ইকুয়াল টু B ইজ ইকুয়াল টু C, অর্থাৎ এইচ লেন্থগুলো সমান এবং ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে কিউবিক। টেট্রাগোনালে কি করবো? টেট্রাগোনালে তুমি এরকম করো A ইজ ইকুয়াল টু B নট ইকুয়াল টু C। এই ইন্টারফেসিয়াল যে অ্যাঙ্গেল এটা আমি পরে করছি, এদিকটাকে করি যে এজ লেন্থ। আর অর্থরম্বিকের ক্ষেত্রে কি করো? A নট ইকুয়াল টু B নট ইকুয়াল টু C। হলো? ঠিক কোডটা এরকম ভাবে করবে। এইবার ঠিক এইটাকে পুরো উল্টে দাও, অর্থাৎ এইটা এখান থেকে শুরু করো, এই মোনোক্লিনিক থেকে। A নট ইকুয়াল টু B নট ইকুয়াল টু C, এটা লিখে ফেললে। তারপর এইটা দেখো, A ইজ ইকুয়াল টু B নট ইকুয়াল টু C। তারপর এইটা দেখো, A ইজ ইকুয়াল টু B ইজ ইকুয়াল টু C। এদিকটা কিন্তু পরপর মিলে যাচ্ছে। আর তারপর একদম লাস্টে এইটা করে দেবে, এইটা যেটা এসেছে A নট ইকুয়াল টু B নট ইকুয়াল টু C। তো এই গেল এজ লেন্থ। ঠিক এরকম করে কিন্তু করবে। আর এখানে কি হবে? এইটার ক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এর পরপর তিনটেই আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আর এটার ক্ষেত্রে কি হবে? আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আর মোনোক্লিনিকে এবার তো চেঞ্জ হবে। দেখো মোনোক্লিনিকে কি হচ্ছে? আলফা is equal to beta is equal to 90 degree but gamma not equal to 90 degree। আর এবার এখানে কি হচ্ছে? এই হেক্সাগোনালে আলফা is equal to beta is equal to 90 degree, gamma is equal to 120 degree। আর এখানে কি আসছে? রম্বোহেড্রালে আলফা is equal to beta is equal to gamma
বাট ইট ইজ নট ইকুয়াল টু 90। আর এইখানে করে দাও ট্রাইক্লিনিকের ক্ষেত্রে আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90। অর্থাৎ এই ট্রাইক্লিনিকে সব থেকে আনসিমেট্রিক্যাল যে একক কোষ সেটা কিন্তু ট্রাইক্লিনিক হবে। তো এইটা এরমভাবেই তোমরা কিন্তু করবে। তোমাদের পরীক্ষায় যেটা থাকবে সেটা হচ্ছে এই এজ লেন্থ এবং ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলটা বলে দেবে। ধরো এখানে বলে দিল যে এজ লেন্থ হচ্ছে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আর ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আর গামা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা কোন একক কোষকে প্রকাশ করে? তো তোমার উত্তর হবে মনোক্লিনিক। তা তুমি যদি এরকম ছকটা তুমি যদি ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু তোমাদের এক্ষেত্রে এই প্রবলেমগুলো, এই যে কোশ্চেনগুলো আর কোনো মতেই আটকাবে না। বইতে এটা করতে হবে না, এইটা জাস্ট তোমরা এইখান থেকে আমি যে এরকম বললাম সেরকমভাবে করবে। এবং এক্ষেত্রে আমরা আরেকটা কথা বলবো, এখানে কয়েকটা এক্সাম্পলগুলো করবে। এক্সাম্পলগুলোর মধ্যে কিউবিকের মধ্যে আমরা পাচ্ছি NaCl, এই এক্সাম্পলটা পাবো, এটা NaCl করবে কিউবিকের মধ্যে। এবং তারপরে দেখো এই এখানে আছে মনোক্লিনিক, তো মনোক্লিনিক সালফার বলে একটা আছে, মনোক্লিনিক সালফার বলে একটা পাবো, মনোক্লিনিক সালফার করবে। আর এখান থেকে এই এক্সাম্পলগুলো একটা দুটো করে এরকম ভাবে দেখবে, একটা দুটো করে দেখলেই এখানে এক্সাম্পলগুলো তোমাদের বইতে পেয়ে যাবে। এক্সাম্পলগুলো একটা দুটো করে করে রাখবে, কোনোদিন এক্সাম্পল নিয়ে তেমন কিছু পড়ে না, তো সেরকম ভাবে তোমরা একটু দেখবে এটাকে এক্সাম্পলগুলো। তো এই রকম ভাবে আমি, তবে হ্যাঁ এই কিউবিকটা কিন্তু পরীক্ষা করেছে যে একটা NaCl কোন ধরনের একক কোষ গঠন করে, সেখানে বলতে হবে কিউবিক বা ঘনকাকার একক কোষ গঠন করে। তো আমাদের মূল আলোচনাটা মূলত কিউবিক বা ঘনকাকার একক কোষ নিয়েই আলোচনাটা সীমাবদ্ধ থাকবে। পরবর্তী সময় দেখবে যে ঘনকাকার একক কোষ নিয়ে আলোচনাটা সীমাবদ্ধ আছে। তো এই রকম ভাবে আমরা পাচ্ছি যে এজ লেন্থ এবং ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে একক কোষকে আমরা 7টা ভাগে ভাগ করতে পারি। এবার আমরা যদি একক কোষকে সেই আগের যে প্রান্তকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক এবং সরল একক কোষ এই 4টে ভাগ, আর এই 7টা ভাগ মিলিয়ে মোট কটা ভাগ হচ্ছে দেখো। এইটা আমি মুছছি। তো এই 7টা আগের যে একক কোষের শ্রেণীবিভাগ করেছিলাম আগের ভিডিওতে, সেই একক কোষের শ্রেণীবিভাগ কটা করেছিলাম? 4টে, সরল, পৃষ্ঠ, দেহ এবং প্রান্ত। এখানে একক কোষ কটা করলাম? 7টা। এবার ওই দুটোর কম্বিনেশনে কটা একক কোষ সৃষ্টি হবে, কটা একক কোষ সৃষ্টি হবে, সেইটা যেটাকে আমরা বলবো, দেখো 14টা আমরা সরল একক কোষ কার মধ্যে পাবো? সরল একক কোষ সবার মধ্যেই থাকবে, সিম্পল একক কোষ সবার মধ্যেই থাকবে। এখানে সবগুলোর মধ্যেই সরল একক কোষ থাকবে, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা সরল একক কোষ এই 7টার মধ্যেই থাকবে। প্রান্ত সরল আমি বলেছিলাম পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, পৃষ্ঠকেন্দ্রিকে তোমরা এখানে দাগ দেবে 1 এবং 3, ঠিক এই ফরম্যাটে 1 এবং 3 দাগ দেবে। দেহকেন্দ্রিকে কি হবে? দেহকেন্দ্রিকে এখানে দাগ দেবে 1, 2 এবং 3। আর প্রান্তকেন্দ্রিকে দাগ দেবে 3 নম্বর এবং তার সঙ্গে 4 নম্বর। তো দেখো, অর্থাৎ আমি এটা বোঝাতে চাইছি যে সরল একক কোষ সবকটা এই কিউবিক, টেট্রাগোনাল, অর্থরম্বিক, মনোক্লিনিক, হেক্সাগোনাল, রম্বয়েডাল, ট্রাইক্লিনিক সবার মধ্যে সরল একক কোষ বর্তমান থাকবে। আর পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ বর্তমান থাকবে প্রথম আর তৃতীয়, অর্থাৎ কিউবিক এবং অর্থরম্বিক। দেহকেন্দ্রিক থাকবে কোনটা? প্রথম 3টে, অর্থাৎ কিউবিক, টেট্রাগোনাল এবং অর্থরম্বিক। আর প্রান্তকেন্দ্রিক কোনটা থাকবে? প্রান্তকেন্দ্রিক থাকবে 3 নম্বর এবং 4 নম্বর, অর্থাৎ অর্থরম্বিক এবং মনোক্লিনিক। তো এইভাবে মোট আমরা কটা ধরনের একক কোষ পাচ্ছি, যে দুটোকে মিলিয়ে কটা ধরনের একক কোষ পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তো এই 14টা আমরা একক কোষ পাচ্ছি।
এবং এই 14টা একক কোষ, অর্থাৎ এই 14টা একক কোষ কি সৃষ্টি করছে? একটা ল্যাটিস সৃষ্টি করছে। এই 14টা একক কোষে 14 রকমের ল্যাটিস তৈরি করতে পারে, এবং এই 14 রকমের যে ল্যাটিস তৈরি করে সেই ল্যাটিসকে আমরা নাম দিচ্ছি ব্র্যাভিয়াস ল্যাটিস। সেই ল্যাটিস ব্র্যাভিয়াস ল্যাটিস নামে পরিচিত। বিজ্ঞানী ব্র্যাভিয়াসের নামে এইটা ব্র্যাভিয়াস ল্যাটিস নামটা এসেছে। তো এই ব্র্যাভিয়াস ল্যাটিসের সংখ্যা কত? সংখ্যা যদি পরীক্ষায় পড়ে, সংখ্যা হচ্ছে 14। তো এই হচ্ছে, দেখো এইটা আজকে যেটা আলোচনা করলাম যে একক কোষের বৈশিষ্ট্যমূলক রাশিসমূহ। একক কোষের বৈশিষ্ট্য রাশিসমূহের মধ্যে আমরা পেয়েছি এজ লেন্থ এবং ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। এজ লেন্থ কোনটা, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল কোনটা, এটা পরিষ্কার হলো। এবার আমরা করেছি একক কোষকে আমরা ওই এজ লেন্থ এবং ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে একক কোষকে কভাবে ভাগ করতে পারি, 7টা ভাগে ভাগ করেছি। আর তারপরে যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে ওই ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল এবং কোষ, প্রত্যেকটা কোষের কী কী বৈশিষ্ট্য, মানে কোন কোন অ্যাঙ্গেল বা কোন কোন এজ লেন্থ আছে সেটা করেছি। এবং আমরা করলাম লাস্টে এই দুটোর কম্বিনেশনে ক ধরনের ল্যাটিস আমরা পাবো, সেই ল্যাটিসটার সংখ্যা হচ্ছে 14টা। অর্থাৎ একক কোষ 14টা তৈরি হয়েছে, একক কোষ দিয়ে ল্যাটিস তৈরি হচ্ছে কটা? একক কোষ দিয়ে ল্যাটিস তৈরি হচ্ছে 14টা। এবং এই ল্যাটিসকে কী বলবো? ব্র্যাভিয়াস ল্যাটিস। খুব ইম্পর্টেন্ট এবং ট্রিকি জিনিস আজকে করলাম। এই ট্রিকটা ফলো করে তোমরা খাতায় করো, 2-3বার করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে এটা পরিষ্কার হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, এরপরে আমি অন্য ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।